আমি দীপা বর্মন ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজে বাংলা ডিগ্রি পাস কোর্স অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি পড়াবো কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতাটি। কবিতা পাঠের আগে আমরা একটু কবি পরিচিতি জেনে নেই। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন জমিদার রাজনারায়ণ দত্ত। শৈশবে প্রাথমিক শিক্ষা সমাপনের পর তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন উচ্চশিক্ষা লাভের আশায়। শুধু তাই নয়, তিনি বিশপস কলেজেও জ্ঞান লাভ করেন। বাংলা এবং ইংরেজি ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি, হিব্রু, ল্যাটিন, তেলুগু প্রভৃতি ভাষায় পারদর্শী ছিলেন। ছোটবেলা থেকেই কবি মনে আশা জেগেছিল তিনি কবি হবেন এবং সেটা বিদেশি সাহিত্যে অর্থাৎ ইংরেজি সাহিত্যে তিনি সাহিত্য চর্চা করে খ্যাতি লাভ করবেন এবং বিশ্ববিখ্যাত হবেন। কিন্তু তার সেই আশা বাস্তবে পর্যবসিত হয়নি। তিনি আশাহত হয়েছেন। তিনি ইংরেজি ভাষায় প্রথম যে কবিতাটি লিখেছিলেন সেটা ক্যাপটিভ লেডি, যেটা হিন্দু ক্রনিকল পত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু সেটা ইংরেজ সমাজ তাকে সাদরে গ্রহণ করতে পারেনি। তখন তার এক ইংরেজ বন্ধু তাকে পরামর্শ দেন, বিদেশি ভাষায় তিনি যে সুন্দর কবিতা লিখেছেন সেটা যদি তার নিজের ভাষায় কাজে লাগান, অর্থাৎ তার মেধা মননকে যদি নিজ ভাষায় কাজে লাগিয়ে সেটাকে সাহিত্যকর্মে পরিপূর্ণ করতে পারেন, অবশ্যই তার নাম সাহিত্য আকাশে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। হয়েছেও তাই। কবি বন্ধুর পরামর্শে তার ভুল ভাঙে। ভুল ভাঙার পর তিনি বাংলার প্রথম যে কবিতাটি লেখেন তার নাম বঙ্গভাষা। বঙ্গভাষা কবিতায় তার ভিতরে যে অনুশোচনার জন্ম হয়েছিল সেটার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। মাইকেল মধুসূদন দত্তের যে বাংলা সাহিত্যের যে অবদান অনস্বীকার্য। তিনি প্রথম বাংলায় চতুর্দশপদী অর্থাৎ সনেট কবিতার সার্থক প্রবর্তক। শুধু তাই নয়, বাংলা সাহিত্য আকাশে প্রথম সার্থক মহাকাব্য তার হাত ধরেই সৃষ্টি হয়। এর আগে অনেকে চেষ্টা করেছেন, সেগুলো সার্থক হয়ে ওঠেনি। তার সৃষ্ট মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। এছাড়াও তিনি পত্রকাব্য, সনেট, নাটক, কাব্যনাট্য ইত্যাদি রচনা করেন। এই মহান ব্যক্তিত্ব 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখন আমরা যাই তার আত্মবিলাপ কবিতায়। আত্মবিলাপ কবিতাটি মূলত তার ভিতরে যে আত্মগ্লানির সৃষ্টি হয়েছিল, বাংলা ভাষাকে, বাংলা কৃষ্টি সংস্কৃতিকে অবহেলা করার কারণে তার প্রতিটা চরণে চরণে তার বহিঃপ্রকাশ ঘটেছে। আত্মবিলাপ কথার অর্থ হচ্ছে আত্মক্রন্দন, অর্থাৎ আত্মার ভিতরে কান্না, যেটা কেউ দেখতে পায় না, শুধু যার আত্মা ভিতরে সে ক্রন্দনটা হয় তিনি সেটা উপলব্ধি করতে পারেন। আত্মবিলাপ কবিতাটি তার বিবিধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি মোট 7টি পর্বে বিভক্ত। প্রতিটি পর্বে 6টি করে চরণ রয়েছে। তো আমরা এখন কবিতা পাঠে যাই। প্রথম পর্বে আছে, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না একই দায়। অর্থাৎ ওই যে তিনি বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন, সেই আশার ছলনা
তাকে কি করেছে, সারা জীবন কুড়ে কুড়ে খেয়েছে। তিনি সারা জীবন অনুশোচনায় দগ্ধ হয়েছেন যে এই ছলনায় ভুলে আমি কি ফল লাভ করতে পেরেছি। শুধু শুধু আমার জীবনের থেকে আয়ু শেষ হয়েছে, শারীরিক শক্তি ক্ষয় হয়েছে। তারপরেও কবির মন থেকে সেই আশার ছলনা দূরে চলে যায়নি, তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেখান থেকে তিনি মুক্ত হতে পারছেন না, তিনি বিষম দায়ে পড়েছেন। 2 নাম্বার, রে প্রমত্ত মন মম, কবে পোহাইবে রাতি, জাগিবে রে কবে। জীবন উদ্যানে তর যৌবন কুসুম ভাতি, কতদিন রবে। নির্বিন্দু দুর্বা দলে, নিত্য কিরে ঝলমলে, কে না জানে অম্বু বিম্বু, অম্বু মুখে সদ্যপাতি। কবি বলেছেন তার এই যে প্রমত্ত মন, অর্থাৎ পাগল উন্মাদের মতো মন, তাকে এই যে মিথ্যে ছলনার পিছনে শুধু ঘুরিয়ে যাচ্ছে, সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। এই অবস্থাকে তিনি রাতের অন্ধকারের সাথে তুলনা করেছেন এবং বলছেন এই রাত্রির অন্ধকার থেকে তার মন কবে জেগে উঠবে, কবে তিনি সেখান থেকে মুক্তি পাবেন। তিনি এও বলেছেন মানুষের জীবন উদ্যান মানে কি, যৌবনকালটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সময়। অর্থাৎ জীবনটা হচ্ছে একটা ফুলের বাগানের মতো, সেখানে যেমন সুন্দর সুরভিত ফুল থাকে, ঠিক তেমনি কাঁটাযুক্ত ফুলও থাকে। তিনি নিজেকেই নিজে প্রশ্ন করেছেন, এই যে সকালবেলা যে কুসুম ফুটে, বাগানে যে ফুল ফুটে, মানুষের যৌবনে ঠিক যৌবনকালে যে ঝলমল সময়, রঙিন সময়, সেই সময়টা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়, যখন মানুষকে নিজেকে প্রতিষ্ঠিত করে, মানুষকে সঠিক পথে ধাবিত করে, আবার কখনো কখনো বিপদগামীও হয়। ঠিক তেমনি কবি মাইকেল মধুসূদন দত্ত যৌবন বয়সে বিপথগামী হয়েছিলেন। তিনি অন্য ভাষা, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, যে কারণে সেই আশার ছলনা তাকে কোনোদিনই মুক্ত করতে পারেনি। তিনি বলেছেন যে সকালবেলা দুর্বা ঘাসের উপর যে শিশির বিন্দু পড়ে, সেটা কি সারাদিন থাকে? নিশ্চয়ই থাকে না। যখন সেই শিশির বিন্দুর উপর সূর্যের আলো এসে পড়ে, সেই সূর্যের আলো বাষ্পায়িত হয়ে সেই নির্বিন্দু কি হয়ে যায়, উড়ে যায়। ঠিক তেমনি এই জীবনের, অর্থাৎ এই যৌবন বয়সটাও মানুষের জীবনে চিরদিন থেমে থাকে না, সেই জীবনটাও সামনের দিকে এগিয়ে যায়, প্রৌঢ়ত্বের দিকে এগিয়ে যায়। আর আমরা সবাই জানি, কবি নিজেও বলেছেন যে কে না জানে সকালবেলা যখন আকাশে সূর্য উঠে এবং সেই সূর্য আস্তে আস্তে সন্ধ্যাবেলার দিকে অস্তগামী হয়, সেই সূর্যের মতো মানুষের জীবনটাও এরকম জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ উদয় থেকে অস্ত, এই সূর্যের উদয় অস্তের মতোই মানুষের জীবন। 3 নম্বর পর্বে কবি বলেছেন নিশার স্বপন সুখে সুখী যে, কি সুখ তার জাগে সে কাঁদিতে। রণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার, পথিকে ধাদিতে। মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে, এ তিনের সম ছল রে এ কুয়াশা। অর্থাৎ মানুষ যখন ঘুমে ঘুমে স্বপ্ন দেখে, সেখানে হয়তো অনেক সুখের স্বপ্ন থাকে, কিন্তু যখন ঘুম ভেঙে যায় সেই সুখ আর থাকে না। তখন মনে হয় মানুষের, প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখে তখন মনে হয় এইরকম একটা সুন্দর স্বপ্ন ভেঙে গেল। এই যে স্বপ্ন ভেঙে যাওয়ার, ঘুম ভেঙে যাওয়ার কারণে তার সব সুখ স্বপ্নটাও ভেঙে গেল, তখন তার মনে একটা খেদ, তার মনে একটা কষ্ট, এরকম একটা অনুভূতির জন্ম নেয়। এবং সেই স্বপ্নটা অনেক সময় কী করে, মানুষের মনকে কাঁদিয়ে তোলে। মনে হয় যে আরেকটু যদি ঘুমিয়ে থাকতাম তাহলে এই স্বপ্নটা হয়তো আরও দীর্ঘায়িত হতো, আরেকটু সুখ আমি পেতে পারতাম। ঠিক কবির জীবনেও মনে হয়েছিল যে ওই যৌবন বয়সে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, সেটাকে যদি আমি
আরও দীর্ঘায়িত করতে পারতাম, প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আমি সুখী হতে পারতাম। কবির কাছে মনে হয়েছে তার এই স্বপ্ন, তার এই ছলনার আশা যেন একটা মরীচিকায় পরিণত হয়েছে। মরুদেশে যেমন একজন পথিক তৃষ্ণা কাতর, একটু তৃষ্ণার জল পাওয়ার জন্য ব্যাকুল, ঠিক তেমনি তার মনও সেই রকম ব্যাকুল হয়েছিল। ক্লান্তিতে শ্রান্তিতে তিনি নিমজ্জিত হয়েছিলেন। কিন্তু তারপরও তার এই আশা থেকে, এখানে এসেছে আশা, অর্থাৎ মন্দ আশা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। পর্ব 4, প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে সাধে, কি ফল লবিলি? জ্বলন্ত পাবক শিখা লুভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি। পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধায়, না দেখিলি না শুনিলি এবেরে পরাণ কাঁদে। কবি বলেছেন এই যে পরভাষা, পর সাহিত্যের প্রতি, পর ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তার প্রেমে নিজেকে নিমগ্ন করে নিজেই নিজের পায়ে বেড়িবাঁধ করে নিয়েছে, কিন্তু সেই নিজের নিগড়ে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে কি ফল লাভ করলি? পতঙ্গ যেমন আগুন দেখলেই সেই আগুনের শিখায় ধাবিত হয়, অর্থাৎ একটা প্রবাদ আছে, পিপলিকা পাখা গজায় মরিবার তরে। কিছু কিছু কীট পতঙ্গ আছে যাদের একটা নির্দিষ্ট সময়ে পাখা গজায়। ঠিক পিঁপড়া এরকম একটা পতঙ্গ, যখন তার পাখা গজায় তখন সে আলো দেখলেই, আগুন দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়তে চায়। সেই আগুনে নিক্ষেপিত হলে তার জীবন নিঃশেষিত হবে কি থাকবে সেটা কিন্তু তার মধ্যে এই বিষয়টা চিন্তাটা কাজ করে না। ঠিক কবির মনটাও এরকম, যে তিনি বারবার চেষ্টা করছেন নিজেকে সংযত করতে, নিজেকে নিজের ভাষার প্রতি, কৃষ্টির প্রতি নিবিষ্ট করতে। তারপর বারবারই তিনি ওই যে প্রথম যৌবনের যে আশাটা তিনি মনের মধ্যে তৈরি করেছিলেন, মনের মধ্যে যে বাসাটা বেঁধে নিয়েছিলেন, সেই আশার বাসা থেকে তিনি কিছুতেই বের হতে পারছেন না। সে পতঙ্গের মতো বারবার ওই আগুনের মতো মানে সেই দিকে ধাবিত হতে চাচ্ছেন। তারপরে বলছেন যে এই যে এইরকম কুয়াশার ছলনে পড়ে তিনি বারবার ফিরে আসছেন, বিমুখ হচ্ছেন, এসব চিন্তা করে তার মন বারবার কেঁদে উঠছে। তার মনকে তিনি কিছুতেই প্রশমিত করতে পারছেন না, শান্ত করতে পারছেন না। পর্ব 5, বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে, সে সাধ সাধিতে রতমাত্র হাত তোর মৃণাল কণ্টক গণে কমল তুলিতে। নারিলি হরিতে মণি দংশিল কেবল ফণি, এ বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে। এই যে মিথ্যে একটা আশার পিছনে ছুটে কবি ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। যদিও এর মধ্যে তিনি বাংলায় অনেক কৃতি সাহিত্য চর্চা করেছেন, অমর সৃষ্টি রচনা করেছেন, অমর সাহিত্য তাকে ইতিমধ্যেই বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তারপরেও তিনি ওই যে একটা মিথ্যে আশা, সেই আশার পিছনে তিনি ছুটতে ছুটতে ব্যাকুল হয়েছেন। শুধু কবিতা চর্চায় বা সাহিত্য চর্চাই না, তিনি চেয়েছিলেন বিদেশে গিয়ে অর্থ উপার্জন করবেন, অনেক টাকা পয়সা উপার্জন করবেন এবং সেই তিনি বিলাসবহুল জীবনযাপন করবেন। সেটাও কিন্তু কবির পক্ষে সম্ভব হয়নি, কারণ তিনি তার মনে একটা বিষয় কাজ করতো যে তিনি ছিলেন জমিদার পুত্র, যে কারণে যে কারো অধীনে তিনি চাকরি করবেন, কাজ করবেন, সেই রকম মন মানসিকতা তার ছিল না। আর ছিল না বলেই দেখা যায় তিনি কোনো জায়গায় খুব বেশি দিন টিকে থাকতে পারতেন না কারো অধীনস্থ হয়ে, যার কারণে তাকে অর্থ কষ্টে ভুগতে হয়েছে, যার কারণেই মানবেতর জীবনযাপন করতে হয়েছে। যে কারণে কবি
দগ্ধে দগ্ধে অন্তরে দগ্ধে দগ্ধে মরেছেন, অন্তর্জ্বালা তাকে কুড়ে কুড়ে খেয়েছে। এবং সেই জ্বালা যেন কবির কাছে মনে হয়েছে যে একটা বিষাক্ত সাপ একজন মানুষকে দংশন করলে তার যে কষ্ট হয়, ঠিক তেমন বিষাক্ত সাপের দংশনের মতোই তার মনের পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে সেই কষ্ট তাকে কুড়ে কুড়ে খেয়েছে। পর্ব 6, যশলাভ লোভে আয়ু, কত যে বেইলি হায় কবতা কাহারে। সুগন্ধ কুসুম গন্ধে অন্ধকীট যথাধায়, কাটিতে তাহারে। মাৎসর্য বীজ বিষ সদশন, কামড়ের অনুক্ষণ, এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায়। যশলাভের লোভে হায়, অর্থাৎ ওই যে যশ লাভের লোভ করতে গিয়ে তিনি তার জীবনের আয়ু শেষ করেছেন, এবং সেই যশ লাভের আশায় তিনি কত যে সময় ব্যয় করেছেন, যে সময়কে আর ফিরিয়ে আনা সম্ভব না, কারণ যে সময় চলে যায় সে সময়কে ফিরিয়ে আনা সম্ভব না। কবি সেটাই বলেছেন যে কত সময় যে ব্যয় করলি সেই কথা তুই কাকে জিজ্ঞেস করবি। আর কীট যেমন সুগন্ধ, প্রত্যেকটা সুগন্ধ ফুলের মধ্যেই কিন্তু কীটের বসবাস বেশি থাকে বা কীটের আকর্ষণ বেশি থাকে। তো কবি সেটাই বলতে চেয়েছেন, কীট যেমন অন্ধের মতো সুগন্ধে ফুলের প্রতি আকৃষ্ট হয় এবং সেই সুগন্ধে আকৃষ্ট হয়ে কি করেন, এই কীটগুলো কি করে, সেই ফুলের মধ্যে ভিড় জমায়। সেখানে হয়তো ফুল থেকে কিন্তু দেখবা সুগন্ধ ফুল থেকে আমরা দুটো দিক দেখতে পাই, যেমন মৌমাছিরা মধু আরোহণ করে আর মাকড়সা কী করে, বিষ আরোহণ করে। কবির কাছে ঠিক সেটাই মনে হয়েছে যে তিনি অন্ধ কীটের মতো, ওই মাকড়সার মতো তিনি সুগন্ধি ফুলের প্রতি আকৃষ্ট হয়ে, সুগন্ধি ফুল বলতে এখানে কবি ওই বিদেশি সাহিত্য কে বোঝাতে চেয়েছেন যে সেটার সুগন্ধে তিনি আকৃষ্ট হয়ে কি করেছেন, নিজেকে ওখানে মানে ধাবিত করেছেন, এবং সেখান থেকে তিনি কি তার কাছে মনে হয় যে সেখান থেকে তিনি মধু নয় বিষ সংগ্রহ করেছেন, যে বিষের জ্বালায় তিনি জর্জর হয়েছেন সারা জীবন। যে কবি বলেছেন এই যে অনিদ্রা, বিদেশি বিভুয়ে অনিদ্রায় অনাহারে কি লাভ তার হয়েছে, তিনি কি পেয়েছেন জীবনে। বাংলা সাহিত্য হয়তো তার জীবনোত্তর সময়ে তিনি খ্যাতি লাভ করেছেন, ইতিহাসে তার বাংলা সাহিত্যের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে, কিন্তু জীবদ্দশায় তিনি কিন্তু কোনো সুখ যশ এগুলো ভোগ করে যেতে পারেননি। আর আরেকটা দিক আছে, কবি একটু অসংযমী ছিলেন, যার কারণে তার এই অসংযমী জীবনের যে টানাপোড়েন তাকে কি করেছে, মানবেতর জীবনের দিকে ঠেলে দিয়েছে। শেষ পর্ব অর্থাৎ 7 নম্বর পর্ব, মুকুতা ফলের লোভে ডুবেরে অতল জলে যতনে ধীবর, শতমুক্তাধিকায়ু কালসিন্ধু জলতলে ফেলিস পামর, ফিরি দিবি হারাধন কে তোরে অবোধ মন, হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে। অর্থাৎ ডুবুরি যেমন সমুদ্রের তলদেশ থেকে মুক্তা আরোহণের জন্য ঝিনুক কুড়িয়ে আনে, ঠিক তেমনি কবি মাইকেল মধুসূদন দত্তও ওই বিদেশি সাহিত্য থেকে মুক্তা অর্জনের জন্য অর্থাৎ খ্যাতি লাভ করার জন্য সময় ব্যয় করেছেন। সেই ধীবরের মতো, ধীবর মানে হচ্ছে ডুবুরি, যারা জলের তলে বা পানির তলে থেকে মূল্যবান জিনিস আরোহণ করে আনে বা কোনো কিছু উদ্ধার করে আনে, ঠিক তেমনি মাইকেল মধুসূদন দত্ত সেই ইংরেজি সাহিত্যকে অতল সমুদ্রের সাথে তুলনা করেছেন, এবং সেই অতল সমুদ্রে তিনি ডুব দিতে চেয়েছেন ধীবরের মতো অতি যত্নে, কিন্তু তিনি সফল হতে পারেননি, তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। এবং এই কাল সিন্ধু জলে, অর্থাৎ এই কাল সিন্ধু মানে কি, মহাসাগর, এই মহাসাগর, কবি এখানে এই মহাসাগরটা
মানুষের জীবনের যে মূল্যবান সময়টা, প্রবহমান সময়টা, সেই প্রবহমান সময়কে বুঝাতে চেয়েছেন। এই প্রবহমান সময়ে তিনি এই মূল্যবান জীবনের সময়গুলোকে নষ্ট করেছেন, বিনিময়ে তিনি সেখান থেকে কিছুই আরোহণ করতে পারেননি। এই কষ্ট তাকে মানে কোনোদিনও ছেড়ে যায়নি এবং প্রতিটি ক্ষণে ক্ষণে পলে পলে কবিকে দগ্ধ করেছে, কবির আত্মাকে ছিন্ন ভিন্ন করেছে। যার কারণে কবি তার এই আত্মবিলাপ কবিতায় প্রতিটা চরণে, প্রতিটা শব্দে তার সেই অনুশোচনার কথা, তার এই ব্যর্থতার কথা, তার সেই উপলব্ধির কথা প্রকাশ করেছেন যে এই কুহক ছলে ভুলে কবি কী পেয়েছে, কী লাভ হলো। তার চেয়ে তার এই মূল্যবান সময়টাকে যে তিনি সাহিত্যকর্ম পাশাপাশি অর্থ উপার্জনের জন্য কাজে লাগাতেন। কারণ তিনি তো একজন সুশিক্ষিত লোক ছিলেন, সুশিক্ষিত মানুষ ছিলেন। ইংরেজি সাহিত্যে তার ভালো দখল ছিল, সেটা ঠিক, কিন্তু সেই দখলটাকে যদি তার নিজের সাহিত্যে আরও কাজে লাগাতেন বা বিশেষ করে অর্থ উপার্জনের কাজে লাগাতেন, তাহলে হয়তো তিনি একটু সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন। আমরা দেখি কবির এই অসংযমী জীবনযাপনের কারণে তার প্রথম স্ত্রী রেবেকা তাকে ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে তিনি হেনরিয়াটা নামে আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তিনি অবশ্য তার মৃত্যু পর্যন্ত সঙ্গে ছিলেন। তো যাই হোক, কবি কিন্তু শেষ পর্যন্ত তার জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য, জমিদার পুত্র হয়েও সুখের মুখ দেখতে পারেননি তার এই অসংযমী জীবনযাপনের কারণে এবং লাগামহীন ভাবনার কারণে। বাস্তবে যা পর্যবসিত বা বাস্তবে যা প্রতিফলন সম্ভব নয়, সে অসম্ভবের পায়ে তিনি মাথা কুটেছেন। সে অসম্ভবকে সম্ভব করতে পারেননি বলেই তার আত্মগ্লানি, তার আত্মক্রন্দন আজীবন তাকে সইতে হয়েছে। এই আজীবন তিনি এই আত্মক্রন্দনের গ্লানি নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এই হলো তোমার আত্মবিলাপ কবিতার মূল বিষয়। আর আরেকটা বিষয় আমি তোমাদের বলতে চাই, এই কবিতায় বিশেষ করে মাইকেল মধুসূদন দত্তের সমস্ত কবিতায় আমরা দেখি শব্দচয়নগুলো একটু গম্ভীর, সংস্কৃত ঘেঁষা, যেগুলোর অর্থ না বুঝলে কবিতাটা হৃদয়ঙ্গম করা একটু কষ্টকর হয়। তো বইয়ে সেই সকল শব্দের অর্থ দেওয়া আছে। আশা করি তোমরা সেই অর্থগুলো জেনে কবিতাটা নিজেরাও পড়বে এবং সেটা হৃদয়ঙ্গম করতে পারবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।